জানি না, কিন্তু শুনেছি আমি। আচ্ছা, কোন কোন সিনেমায় অভিনয় করেছিলেন জানো না? তিনি সায়েন্টিস্টও ছিলেন না, তিনি কোনো অভিনেত্রীও ছিলেন না। অ্যাগাথা ক্রিস্টি ওয়াজ আ ভেরি ফেমাস রাইটার। হুম, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। ঠিক আছে, এই মুহূর্তে বিশ্বে সব থেকে বেশি বিক্রি হয় গিয়ে হচ্ছে কোন ইংলিশ বই জানো? একটা বয়সে দেখেছিলাম কি মার্ডার অফ কি একটা ছিল, মার্ডার অফ দ্য। ও অনেক দেখেছো তুমি, মার্ডার ইন দা ওরিয়েন্ট এক্সপ্রেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সে ওর বিশ্ববিখ্যাত বই। আমি যেটা বলছি, এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডে হাইয়েস্ট সেলিং ইংলিশ বই কি কেউ বলতে পারবে? বা হাইয়েস্ট সেলিং বই কোনটা? ইংলিশ না, হাইয়েস্ট সেলিং বই কোনটা? স্যার বাইবেল। ভেরি গুড আনসার, কে দিল এটা? আমি রুদ্র। বাহ। আর সেকেন্ড হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট, বাইবেল। বাইবেল ইজ দ্য হাইয়েস্ট সেলিং বুক। সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাগাথা ক্রিস্টি। এবং অ্যাগাথা ক্রিস্টির যা বই তার 80%ই হচ্ছে আরকুল পোয়ারো। হ্যাঁ, দ্য বিগেস্ট, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট ফেমাস ডিটেকটিভ অফ দ্য ওয়ার্ল্ড। আর দ্যাট ইজ ফলোড বাই অ্যানাদার ডিটেকটিভ, একজন মহিলা ডিটেকটিভ, মিস ম্যাপল বা মিস মার্কেল। তোমাদের দেবযানী ম্যাডামকে জিজ্ঞেস করবে, দেবযানী ম্যাডাম দারুণ ফ্যান এগুলোর, প্রচুর পড়েন এইসব বই টই। আমি তো ওনাকে জন্মদিনে একবার গিফট করেছিলাম এই ধরনের ডিটেকটিভ বই। ঠিক আছে, তো এইবারে বলো, শার্লক হোমসের নাম শুনেছো কেউ নাকি সেটা শোনোনি? হ্যাঁ স্যার, ওটা অবশ্যই স্যার সবাই জানে। শুনেছি। সবাই শুনেছো, ঠিক আছে তো? শুনেছি। হ্যাঁ, নিশ্চয়ই তাদের কিছু গল্প টল্পও পড়েছো, শার্লক হোমসের দু একটা হলেও। তো আহ, একটা জিনিস তোমাদের বলি, যে মারা গেছেন ম্যাডাম অ্যাগাথা ক্রিস্টি, নাইটহুড পেয়েছিলেন উনি। বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লেখিকা ইংলিশে। তিনি মারা গেছেন 1975-এ, এটা 2020। মারা যাওয়ার 45 বছর পরে বেস্ট সেলার থাকাটা ভেবে দেখো কতটা বড় অ্যাচিভমেন্ট পুরো ওয়ার্ল্ডে। মারা যাওয়ার 45 বছর পর তিনি বেস্ট সেলার, এখনো এখনো অবধি। মানে যখন জীবিত ছিলেন তখন তো ছিলেনই। ঠিক আছে, সেই অ্যাগাথা ক্রিস্টি দ্য দ্য কুইন অফ ডিটেকটিভ নভেলস তাকে বলা। এবং তিনি, ওকে লেটস স্টপ। আচ্ছা ঠিক আছে, লেটস কন্টিনিউ উইথ দ্য রেকর্ডিং, ডাজন্ট রিয়েলি ম্যাটার। এবং তিনি আর কি ডিটেকটিভ গল্প কিন্তু লিখেছিলেন জাস্ট নিজের পেটের দায়ে। মানে তিনি কোনোদিনও ডিটেকটিভ রাইটার হতে চাননি। তখন ওয়ার্ল্ড ওয়ারের এতই বাজে অবস্থা ছিল, তার হাজবেন্ড যুদ্ধে ফুদ্ধে চলে গিয়েছিল ইত্যাদি, তো তিনি তার বাচ্চাদের নিয়ে ছিলেন। শি ইজ ভেরি শর্ট অফ মানি। তো তিনি একজন সাহিত্যিক হতে চেয়েছিলেন। তো কিন্তু কেউ পাবলিশ করায়নি। তো তখন আর কি গিয়ে পাবলিশারদের বলেন, পাবলিশাররা বলে যে যদি কোনো ডিটেকটিভ গল্প টল্প, মানে ওর দিদি আর কি লেখিকা ছিল, তো ও হতে চেয়েছিল। দিদিও বলেছিল যে তোমার লেখায় কোনো দম নেই, তোমার লেখা কেউ ছাপাবে না। সবাই বলেছিল, খালি ওর মা বলেছিল না তুমি লিখতে পারো। তো যে আরকুল পোয়ারো 55 বছর ধরে ডিটেকটিভ, 1920 সালে প্রথম গল্প বেরিয়ে লিখেছিলেন, 1975-এ লাস্ট গল্প বেরিয়েছে। এই পুরো স্প্যানে প্রায় 100টার উপর কেস সলভ হয়েছে। তো সেই প্রথম কেসটা ছাপাতে ওনাকে 6টা পাবলিশারের কাছে ঘুরতে হয়েছিল, 6টা পাবলিশার রিজেক্ট করেছিল আকুল পুয়ারের প্রথম গল্প। তারপর সেটা ইতিহাস, তোমরা নিজেরাও জানো, মানে দেখে থাকবে যে বিভিন্ন সিরিজ, 129টা ভাষায় আকুল পুয়ারোর অনুবাদ আছে। আর আজ অব্দি আকুল পুয়ারোকে নিয়ে কমসে কম 50 থেকে 70টা সিরিজ হয়েছে, এত ফেমাস উনি। তো এইটা হচ্ছে ব্যাপার। ফলে রিজেকশনস কে ঘাবড়িও না, রিজেকশনস হ্যাপেন। হ্যাঁ, তুমি যদি খুব দারুণ কাজও কিছু করো সেটা রিজেক্ট হয়, তার মানে এইটা নয় যে ভবিষ্যতে তুমি সেটা গিয়ে পাবে। দ্য টাইমস বলে মোস্ট যে ফেমাস ম্যাগাজিন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাতে একটা অফিসিয়াল অবিচুয়ারি দেওয়া হয়েছিল যে লাস্ট কেস, মানে ওনার লাস্ট গল্পটা ছিল আকুল পোয়ারোকে নিয়ে, কার্টেন পোয়ারোস লাস্ট কেস, তাতে আকুল পোয়ারো মরে যাবে, তো সেই গল্পটা নিয়ে আর কি। তো এনিওয়ে, এত কিছু বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, মানে উদ্দেশ্যটা সাধন হবে না, তার কারণ হচ্ছে তোমরা গল্পগুলো পড়োনি, এবং শার্লক হোমসও খুব একটা কেউ পড়েছো বলে আমার মনে হয় না।
কিন্তু ওই টাইম থেকেই তোমরা দেখবে শার্লক হোমস অনেকটা কেমিস্ট্রি বেসড। যে ধরো ব্লাড স্যাম্পল সেটা কোয়াগুলেট করছে না করছে ইত্যাদি অনেকটা উনি কিন্তু বেস করে উনি গল্পগুলো লিখে, মানে ওনার যে সায়েন্সের টাচটা, ডিডাকশন তো আলাদা ব্যাপার। আরকুল পোয়ারো কিন্তু অনেকটাই হিউম্যান জেনেটিক্স একটা গল্পের মধ্যে রেখেছেন। আমি এইটা বলছি তাহলে 1908 শার্লক হোমস কবে বেরিয়েছিল প্রথম স্ট্যান্ড ম্যাগাজিনে? বোধহয় 1893-তে। তাহলে 1893 এবং আরকুল পোয়ারো বেরিয়েছে 1920-তে। ঠিক আছে, ওই পার্টিকুলার টাইমেও কিন্তু এই যে বিশেষ করে আরকুল পোয়ারোর গল্পতে হিউম্যান ডিএনএ বা হিউম্যান জেনেটিক্স, ডিএনএ তো তখন অতটা ক্লিয়ার ছিলও না, এই যে ক্রাইম সলভিং এ একটা রোল আছে সেই ব্যাপারটা কিন্তু তখনও খুব প্রজেক্টেড হয়েছিল যে হিউম্যান জেনেটিক্সের কিন্তু ক্রাইম সলভিং এ একটা বিশাল বড় ভূমিকা আছে। একটা গল্প বলছি, আরকুল পোয়ারোস ক্রিসমাস। আরকুল পোয়ারোস ক্রিসমাসে গল্পটায় একটা মেয়ে, তার চোখটা নীল রঙের ছিল, হ্যাঁ, স্প্যানিশ মেয়ে, স্প্যানিশ বা সুইডিশ মেয়ে, তার চোখটা নীল রঙের ছিল। তো আরকুল পোয়ারো এইভাবে ধরবে যে সেই মেয়েটা ফ্রড, কারণ তার বাবা মা অনেকদিন মারা গেছে, এবার সে তার দাদুর কাছে এসছে, এসে কিন্তু আরকুল পোয়ারো তার বাবা মা ছবিটা দেখবে ওই দাদুর বাড়িতে, মায়ের চোখটাও কালো বাবার চোখটাও কালো। আরকুল পোয়ারো সেখান থেকে বলবে যে তোমার বাবা বা মা দুজনের চোখই যদি কালো হয় তাহলে তোমার চোখ কিন্তু কখনো নীল হতে পারে না। গল্পটা হচ্ছে কি আরকুল পোয়ারোস ক্রিসমাস। ঠিক আছে, আরকুল পোয়ারোস ক্রিসমাস। তো ওই সময়ও কিন্তু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একেবারে, আমাকে যদি বলো যে এটা 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 কোথায় শুরু হয়েছে এই যে জেনেটিক্স বা মলিকুলার বায়োলজি ইউজ করা ইন ক্রাইম ডিটেকশন, আমি বলবো আমার জানা ওটা কিন্তু প্রথম এক্সাম্পল। এছাড়া কিছু শার্লক হোমসের নভেলে অবশ্যই আছে যেখানে আর কি ব্লাড গ্রুপ থেকে অনেক কিছু টেস্ট করা যায়। তো এনিওয়ে, আফটার দিস প্রিলিউড আমি জাস্ট এই জিনিসটাই বলতে চাইছি যে দিস ইজ নাথিং নিউ। মানে অ্যালেক জেফ্রিজ 1984-এ যেটা আবিষ্কার করেছেন, অ্যাটলিস্ট 50 বছর আগে কিন্তু সেগুলোর অনেক ব্যাকগ্রাউন্ড ছিল, যে না আমরা হিউম্যান জেনেটিক্সকে ব্যবহার করতে পারি বা মলিকিউলার বায়োলজিকে ব্যবহার করতে পারি ফর ডিটেকশন অফ দ্য ক্রিমিনাল। ওকে ওকে, now let us go to the slides. খুব সহজ টপিক আজকে, কোনো চিন্তার কারণই নেই। স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। হ্যাঁ, সুপর্ণা, তোমাকে সবার আগে আমি প্রশ্ন করি যে একটা ফিঙ্গারপ্রিন্ট বলতে তুমি কি বোঝো? স্যার ফিঙ্গারপ্রিন্ট মানে এমনি নরমাল বলছেন? হাতের ছাপ যেটা বলছে? হাতের ছাপ যেটা মানে আঙুলের ছাপ সবার আলাদা হয় যেটা? সবার আলাদা হয় যেটা। আচ্ছা, তোমার কাছে ফোন আছে? মানে স্মার্টফোন তো অবশ্যই আছে, তাতে ওই ফিঙ্গারপ্রিন্ট লক আছে? ফিঙ্গারপ্রিন্ট লক? হ্যাঁ 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 আছে। তো ফিঙ্গারপ্রিন্ট লক এত স্পেসিফিক কেন? মানে তোমার যেটা ফিঙ্গারপ্রিন্ট লক, পৃথিবীর আর কারুর সেই ফিঙ্গারপ্রিন্ট লকটা হবে না। ঠিক আছে, এটা থিওরিটিক্যালি বলা হয়, এটা পুরোপুরি সত্যি নয়। মানে তোমার যে চেহারাটা সেটা পুরোপুরি ইউনিক এটা বলা হয়, কিন্তু তুমি জানো তো বিশ্বে 5 জনকে সুপর্ণার মতো দেখতে। স্যার প্যারালাল ইউনিভার্স এরকম, ওইটা কি সত্যি? আমি পড়ছিলাম সেইদিন প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে। না, প্যারালাল ইউনিভার্সের কথা আমি বলছি না, সেটা তো অন্য কনসেপ্ট। আমি বলছি পুরো ওয়ার্ল্ডে অন অ্যান অ্যাভারেজ 5 জন লোককে সিমিলার দেখতে হয়। ঠিক আছে, 5 জন লোককে মোটামুটি সিমিলার দেখতে হয়। বাট ফিঙ্গারপ্রিন্ট ইজ, আমরা ধরে নিই সেটা ইউনিক, কিন্তু দেয়ার ইজ আ প্রবলেম, যে একটা ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম আছে। কি বলো, কি হতে পারে প্রবলেম? তুমি ধরো পঞ্চায়েত এলাকায় থাকো নাকি ইয়েতে মিউনিসিপ্যাল
না না, মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিতে, ঠিক হুম। আছে। তা তুমি ধরো মিউনিসিপ্যালিটিতেই প্রচুর ছাপ্পা ভোট দিচ্ছ, দিয়ে দিয়ে তোমার আঙুলের পুরো ফিঙ্গারপ্রিন্টটা উঠে গেল। হ্যাঁ। জাস্ট জোকিং। তো ওটা কথাটা না, বাট ইয়া দ্য ফিঙ্গারপ্রিন্ট অফেন গেটস ডিস্টর্টেড। ঠিক আছে, মানে আমারই হুম। এক পিসি ছিলেন, খুব সামান্য, তিনি রান্না করতে গিয়ে তার এই আঙুলের এইটা পুরো 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 পুড়ে গিয়েছিল। ঠিক আছে, এবং তারপর কিন্তু তার এখানে মানে চামড়াটা আবার গজায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আর কিছু ছিল না। ঠিক আছে, তো এরকম অনেকেই আছে। মাই আঙ্কেল মানে আমার মামা, তিনি ইউএসএ তে ইঞ্জিনিয়ার, ইউএসএ তেই থাকেন। তো তার একদিন ওই ল্যাবরেটরিতে আঙুলের এই জায়গাটা কেটে যায়, তারপরে ইউএসএ তে সেটা আবার জুড়ে ফুড়ে দেওয়া যায়। সো হি হ্যাজ অলসো লস্ট হিজ ফিঙ্গারপ্রিন্ট। আমাদের যদি আঙুল ড্যামেজড হয়ে যায় বা কারোর হাত কেটে গেল, অ্যাম্পিউট হয়ে গেল, তখন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টটা থাকে না। তাই জন্য আর কি করা যেতে পারে, যে জ, এই যে জ, চোয়াল, এটাও কিন্তু ইউনিক, এটার এক্সপ্রেও কিন্তু ইউনিক হয়। তুমি দেখবে ইভেন ওই অকুল পোয়ারোরই অনেক গল্পে রয়েছে, যে যেখানে লেট মি নেম আস গল্প, ওয়ান টু বাকুল মাই শু বলে একটা গল্প রয়েছে, যেখানে এই জয়ের রেকর্ড থেকে, হ্যাঁ, বা ডেন্টাল এক্সের থেকে ইন্ডিভিজুয়ালদের আইডেন্টিফাই করা। ওকে, বাট দ্য বেস্ট পসিবল ওয়ে ইজ টু আইডেন্টিফাই আ ইন্ডিভিজুয়াল বাই ইটস ডিএনএ। কারণ কোনো অবস্থাতেই তোমার ডিএনএ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে না। তোমার জ ভেঙে যেতে পারে, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হলো, হাত কেটে যেতে পারে, আঙুল পুড়ে যেতে পারে, বা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ অনেকে স্কিন ডিজিজেও প্রবলেম হয়, কিন্তু তোমার ডিএনএ টা কিন্তু একেবারে ইউনিক। ঠিক আছে, এবারে রুদ্রজিৎ আর সৌরদীপ, তোমাদের দুজনের ডিএনএ এর মধ্যে কতটা সিমিলারিটি আছে? 99.9%। 99.9% সিমিলারিটি আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি যে দুজন মানুষের ডিএনএ এর মধ্যে 99.9% সিমিলারিটি আছে। আর যদি তোমরা আইডেন্টিক্যাল টুইনস হতে, মানে জুড়ওয়া, সালমান খান বা ডেভিড ধাওয়ান, এই সরি, বরুণ ধাওয়ান। দেখতে একই হতাম, কিন্তু তাও ততটাই সিমিলারিটি থাকতো না, পুরো 100% তো হতে পারে না। একদম ভুল কথা। সায়ন হতে দাস, পারে। আইডেন্টিক্যাল টুইনসদের মধ্যে কত পার্সেন্ট সিমিলারিটি থাকবে? আছে সায়ন দাস? সেটা সেম জাইগোট থেকে হলে মানে 100%ই হবে। এক্স্যাক্টলি, মানে আইডেন্টিক্যাল টুইন মানে তারা সেম জাইগোট থেকেই হয়েছে। যদি মানে সেম জাইগোট থেকে মানে ওটাকে বলে মোনোজাইগোটিক টুইনস। আইডেন্টিক্যাল টুইনস মানে তারা মোনোজাইগোটিক টুইনস। এই যে জুড়ওয়া, মানে বরুণ ধাওয়ান, দেখেছো তো জুড়ওয়া সুপর্ণা? হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি ডাইজাইগোটিক হয়, মানে দুটো ডিফারেন্ট জাইগোট থেকে যখন তৈরি হচ্ছে, মানে দুটো ডিম্বাণুকে দুটো শুক্রাণু নিষিক্ত করেছে এবং দুটো ডিফারেন্ট জাইগোট থেকে তৈরি হচ্ছে, তখন ওরা আইডেন্টিক্যাল নয়, কিন্তু তখন নন আইডেন্টিক্যাল টুইনস। তাহলে তাদের মধ্যে ওই 1% নন আইডেন্টিক্যাল টুইনসদের মধ্যে কিন্তু ওই 0.1% ভ্যারিয়েশন থাকে, কিন্তু আইডেন্টিক্যাল টুইনসটা কিন্তু পুরোপুরি সিমিলার হয়, 100% সিমিলার। ঠিক আছে, তো কিপ দিস ইন মাইন্ড, আইডেন্টিক্যাল টুইনস তারা কিন্তু মোনোজাইগোটিক, মানে একটা জাইগোট দুভাগে ভেঙে গেছে এবং দুটোর থেকে দুটো আলাদা ভ্রূণ তৈরি হয়েছে, এমব্রায়ো। তো দিস ইজ কল্ড মোনোজাইগোটিক টুইন বা আইডেন্টিক্যাল টুইন, তারা 100% সিমিলার। ডাইজাইগোটিক বা নন আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে দুটো শুক্রাণু দুটো ডিম্বাণুকে নিষিক্ত করেছে এবং দুটো জাইগোট তৈরি হয়েছে, সেখান থেকে দুটো ভ্রূণ তৈরি হয়েছে। সো দিস ইজ ডাইজাইগোটিক, সেখানে কিন্তু 99.9% সিমিলারিটি। তাহলে রুদ্রজিৎ সৌরদীপ তারা ডাইজাইগোটিকও নয়, মোনোজাইগোটিকও নয়, স্টিল 99.9% সিমিলারিটি। তাহলে কিন্তু সেই 0.1% যে ডিফারেন্স, এইটা কিন্তু অনেক ডিফারেন্স, হ্যাঁ, দুজন ইন্ডিভিজুয়ালকে আলাদা করে ধরার জন্য। মানে এটা হচ্ছে গিয়ে করোনার মৃত্যু। ঠিক আছে, যদি তুমি এইটা দেখো যে
1% বা এখন কত বলছো 1.6% ডেথ রেট, তোমার হয়তো জিনিসটা দেখে মনে হবে এ আর এমন কি ব্যাপার, আমি তো আর মরবো না, এত কম বয়সে আমি ঘুরে বেড়াই। কিন্তু তুমি যদি অ্যাবসলিউট টার্মসে দেখো যে 90,000 লোক মারা গেছে বা প্রত্যেকদিন 1,500 লোক মারা যাচ্ছে, সেটা কিন্তু অনেক। প্রত্যেকদিন 1,500 মৃত্যুকে কিন্তু আমরা কোনোভাবেই নেগেট করতে পারি না, বা 90,000 লোক মারা গেছে সেটাকেও নেগেট করতে পারি না। তা আমাকে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমার শুভঙ্করের প্রতি, এইটা বলবে যে 0.1% ডিসিমিলারিটি মানে কত বেসের ডিসিমিলারিটি আছে রুদ্রজিৎ আর সৌরদীপের মধ্যে, কত বেস পেয়ারে ডিসিমিলারিটি আছে? 0.1% ডিসিমিলারিটি, 99.9% সেম, তাহলে 0.1% আলাদা, সেটা কত বেস? সায়ন দাস এন্ড শুভঙ্কর, এনি ওয়ান অফ ইউ আনসার। দুজনের কেউই পাচ্ছ না? সায়ন দাস? বেস পেয়ার মানে জিনিসটা বুঝতে পারলাম না, বেস মানে এটা তো বুঝতে পারলাম না। মানে ডিএনএটা তো বেস দিয়ে তৈরি হয়, মানে ডিএনএ তে এ ডি জি সি এগুলো আছে তো, হ্যাঁ। তো আচ্ছা বেস পেয়ার বাদ দাও, কটা তো আমরা সেগুলোকে ডিএনএ বেস পেয়ার বলে থাকি। তো আমি সেটাই বলছি যে কতগুলো বেস পেয়ারের, আরো সহজ ভাষায় কতগুলো নিউক্লিওটাইডের ডিফারেন্স আছে। 0.1% ডিফারেন্স যদি থাকে ইন অ্যাবসলিউট টার্মস, কতগুলো নিউক্লিওটাইডের ডিফারেন্স আছে? সায়ন দাস? স্যার 3.2 বিলিয়নের 0.1% করলে যেটা হয় সেটা কি? অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু সেটা কত হয় সেটা তোমাকে বলতে হবে। 3.2 বিলিয়ন নয়, 3.6 বিলিয়ন, এনিওয়ে আই গিভ ইট টু ইউ। 3.6 বিলিয়নে 0.1% করলে যেটা হয় সেটাই অ্যাবসলিউটলি কারেক্ট। তো সেটা কত? আরে অত তুমি ছাড়ো না, তুমি ধরো 300 কোটি বেস পেয়ার আছে, তাই তো? আমাদের হ্যাপ্লয়েড এর নাম্বারটা হচ্ছে 300 কোটি, তাহলে 300 কোটি 0.1%, বিলিয়ন ফিলিয়ন হিসেবে গেলে গুলিয়ে যাবে। আমরা কোটির হিসেব বুঝি, কোটির হিসেবে বলো। 300 কোটির 1% কত হবে? 3 কোটি। হ্যাঁ, তাহলে 300 কোটির 1% যদি 3 কোটি হয়, তাহলে 0.1% কত হবে? মানে 30 লাখ। 30 লাখ। বা ও যেটা বলছিল 3.6 বিলিয়ন, তার 0.1% তোমার হবে গিয়ে হচ্ছে 3.6 মিলিয়ন, মানে 36 লাখ বা 30 লাখ। 30 লাখ বেস পেয়ারের ডিফারেন্স কিন্তু কম নয়। 0.1%টা তোমার কম মনে হতে পারে ফিগারটাকে, কিন্তু 30 লক্ষ বেস তোমার আর রুদ্রজিতের মধ্যে আলাদা, তোমার ডিএনএ তে আর রুদ্রজিতের মধ্যে ডিএনএ তে আলাদা। এই যে 3 মিলিয়ন বেস পেয়ারস এখানে দেখো, দ্যাট আর ডিফারেন্ট বিটুইন টু পিপল। হ্যাঁ, এটা কিন্তু কম নয়, দিস ইজ হিউজ, ইজ ইট? এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে 30 লক্ষ বেসের ডিফারেন্স, এটাকেই ব্যবহার করা হবে, আমরা এক্সপ্লয়েট করব টু জেনারেট আ পার্টিকুলার ফিঙ্গারপ্রিন্ট। মানে এমন একটা জিনিস যেটা তোমাকে আইডেন্টিফাই করবে এবং সারা জীবন নির্দিষ্ট তোমার সেটা কখনো চেঞ্জ হবে না। তোমার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হতে পারে, তোমার জ বা ডেন্টাল এক্সরে চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কখনো চেঞ্জ হবে না। বোঝা যাচ্ছে? তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, তোমরা অবশ্যই পড়েছো, তোমাদের স্যার ম্যাডামরা মানে ম্যাডামরা পড়িয়েছেন, সেটা হচ্ছে গিয়ে মিনি স্যাটেলাইট। ডু ইউ নো হোয়াট ইজ মিনি স্যাটেলাইট? ডু ইউ নো হোয়াট ইজ স্যাটেলাইট ডিএনএ? ওই ক্রোমোজোমের উপরে একটা এলংগেটেড পার্ট থাকে কিছু কিছু, সেখানে যেগুলো থাকে সেটাকে স্যাটেলাইট ডিএনএ বলে। ক্রোমোজোমের উপর ইলংগেটেড পার্ট থাকে মানে সব ডিএনএ তো ক্রোমোজোমেই আছে। মানে তুমি কি ওই ক্রোম্যাটোগ্রামটার কথা বলছো? মানে তুমি যদি ক্রোম্যাটোগ্রাফি করে জেনোমিক ডিএনএ কে আইসোলেট করো,
তাহলে বাল্ক ডিএনএ এর একটা আলাদা পিক পাবে এবং স্যাটেলাইট ডিএনএ এর একটা আলাদা পিক পাবে। আর ক্রোমোজোমে কিছু জায়গায় মানে ওই টেলোমিয়ার বা সেন্ট্রোমিয়ার অঞ্চলে এই ধরনের ডিএনএ পাওয়া যায়। কোনটা বলতে চাইছো? যাই হোক, তুমি যেটাই বলতে চাও, হ্যাঁ বলো বলো। স্যার যে স্যাটেলাইট ডিএনএ হচ্ছে ওই র্যান্ডমলি রিপিটেড যে ডিএনএ যে সেকশন পার্টটা থাকছে, যে নন কোডিং পার্ট। এক্স্যাক্টলি, নন কোডিং পার্ট, এন্ড দিস ইজ আ রিপিটেটিভ ডিএনএ। মানে একটা সিকোয়েন্স ধরো ATGCTACG, ওটা আবার রিপিট হলো ATGCTACG, আবার রিপিট হচ্ছে ATGCTACG, ঠিক আছে, আবার রিপিট হচ্ছে ATGCTACG। মানে ইটস ভেরি সিমিলার টু ইউর আনসার। তোমরা যে উত্তরগুলো লেখো একই কথা 15 বার করে রিপিট হয়, ঠিক আছে, সেই রকম ব্যাপার আর কি স্যাটেলাইট ডিএনএ। বা আরেকটা খুব বাজে উদাহরণ দিতে পারি, যেহেতু আমরা ক্লাসে আছি সেহেতু বলছি, সেটা হচ্ছে আমাদের অনারেবল রেসপেক্টেড প্রাইম মিনিস্টার স্যারের ভাষণ। মানে দেখবে আত্মনির্ভর, তো ওই আত্মনির্ভরটাই চলতে থাকলো 30 মিনিট ধরে। স্যাটেলাইট ডিএনএ হচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিস, ওই একটা জিনিসই রিপিট চলতে থাকে, ওই পার্টিকুলার রিজিয়নটায় চলতে থাকে। এবার রিপিটটা কত বড়? রিপিটটা যদি 10 বেস পেয়ারের কম হয় ইউজুয়ালি, ধরো এই যে বললাম ATGCTACG, তো এই ধরনের রিপিট যদি হতে থাকলো 100টা 150টা 200টা, সেটাকে আমরা বলি মাইক্রো স্যাটেলাইট, যদি রিপিটটা কম হয়। আর রিপিটটা যদি মোটামুটি 10 থেকে 60 বেস পেয়ার, কোনো স্যাক্রোস্যান্ট নাম্বার নয় কিন্তু এগুলো। এবার তুমি যদি বলো স্যার ওটা 65 বেস পেয়ার, তাহলে কি ওটা মিনি স্যাটেলাইট নয়, অন্য কিছু? না, তাহলেও ওটা মিনি স্যাটেলাইট, জাস্ট একটা কারণ রিপিটটা কত বেস পেয়ারের হবে ওরকম কোনো স্যাক্রোস্যান্ট নাম্বার নেই। যাই হোক, যদি 10 বেস পেয়ারের নিচে হয় সেটাকে আমরা মাইক্রো স্যাটেলাইট বলি। এবার ধরো যদি 10 থেকে 60 বেস পেয়ারের মধ্যে হয় তাহলে আমরা মিনি স্যাটেলাইট বলি। নেক্সট যে কনসেপ্টটা বোঝাবো, কনসেপ্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কনসেপ্টটা এই ধরো 80 দশকে 70 দশকের শেষের দিকে বা 80 দশকের একদম শুরুতে এই মিনি স্যাটেলাইট আবিষ্কৃত হয়েছিল। ব্যাপারটা হচ্ছে মিনি স্যাটেলাইটের মধ্যে কি সিকোয়েন্স আছে, উই আর নট বদার। ATGCTACG, CGCC, CATT এরকম ধর একটা মিনি স্যাটেলাইট আছে, কিন্তু সেটা কবার রিপিট হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য অত্যন্ত এসেনশিয়াল। ধরো একটা মিনি স্যাটেলাইট শুভঙ্করের মধ্যে 100 বার রিপিট হচ্ছে, কিন্তু সুপর্ণার মধ্যে 95 বার রিপিট হচ্ছে। আমি গতকালও এটা বলেছি, এই যে নাম্বার অফ টাইমস a mini satellite is getting repeated, that is the signature of a particular individual. The number of times a mini satellite is getting repeated is the signature of a particular individual, and this is known as and this can be used to generate the DNA fingerprint. ঠিক আছে, তাহলে VNTR, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ট্যান্ডেম কথাটার মানে হচ্ছে পর। ধরো একটা 20 বেসের মিনি স্যাটেলাইট আছে, সেটা 1 বার 2 বার 3 বার 4 বার এরকম করে সুপর্ণার মধ্যে 95 বার রিপিট হলো, শুভঙ্করের মধ্যে 100 বার হলো। তাহলে এই যে ট্যান্ডেম রিপিট যে নাম্বারটা সেটা কিন্তু ভ্যারি করছে, সুপর্ণার মধ্যে 95, শুভঙ্করের মধ্যে 100। তাহলে এটাকে আমরা VNTR বলছি, ভ্যারিয়েবল নাম্বার। কথাটা খুব মন দিয়ে শোনো, ভ্যারিয়েবল নাম্বার, ট্যান্ডেম রিপিট মানে পরপর রিপিট। এই VNTR এর সাহায্যে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করি। তো একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করার স্ট্র্যাটেজি এটাও আছে অবশ্যই, যে যেটা বলছিলাম যে তুমি যখন পুরো জেনোমিক ডিএনএ কে চালাবে একটা ক্রোম্যাটোগ্রাফি কলমে তুমি দুটো পিক পাবে, একটা হচ্ছে করসপন্ডিং টু দা বাল্ক ডিএনএ আর আরেকটা হচ্ছে স্যাটেলাইট ডিএনএ। তো তুমি শুধু স্যাটেলাইট ডিএনএটাকে আইসোলেট করে সেটাকেও ফিঙ্গারপ্রিন্টিং এর কাজে ইউজ করতে পারো। আবার বলছি, পুরো জেনোমিক ডিএনএ কে যদি তুমি একটা ক্রোম্যাটোগ্রাফিক কলমে চালাও তুমি দুটো পিক পাবে, একটা হচ্ছে বাল্ক ডিএনএ পিক আর একটা হচ্ছে কি স্যাটেলাইট ডিএনএ পিক। এই স্যাটেলাইট ডিএনএ কে যদি তুমি আবার আইসোলেট মানে ওই পিকটাকে নিয়ে তুমি কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কাজে ইউজ করতে পারো। আচ্ছা, এটা প্রফেসর অ্যালেক জেফরিস
উনি এই জিনিসটা আবিষ্কার করেছেন 1984 সালে। হ্যাঁ, আচ্ছা উনি কিন্তু জীবিত, মানে আমি লাস্ট অব্দি যা শুনেছিলাম, রিসেন্টলি মারা টারা গেলে জানি না, অ্যালেক্স জেফ্রিস কিন্তু এখনো জীবিত আছেন। And he at least 10 years back also he used to work regularly in his lab. ঠিক আছে? তো বেসিক্যালি এই ফিঙ্গারপ্রিন্টিং টেকনিকটা অ্যালেক্স জেফ্রিস আবিষ্কার করেছিলেন। উনি এইটা ভেবেছিলেন, আমি জানি না উনি শার্লক হোমস পোয়ারো পড়তেন কিনা, বাট উনি শার্লক হোমসের গল্পে দেখেছিলেন যে বিভিন্ন ব্লাড গ্রুপের থেকে ইন্ডিভিজুয়ালদের একটা সিগনেচার দেয়া যায়, কিংবা পোয়ারো যেরকম হিউম্যান জেনেটিক্স ব্যবহার করেছে একটা ইন্ডিভিজুয়ালকে একটা সিগনেচার দেওয়ার জন্য, বা ডেন্টাল পোয়ারো দিয়েতে ডেন্টাল এক্সরে আছে ওই ওয়ান টু বাকল মাই শু গল্পটায় একটা ইন্ডিভিজুয়ালকে একটা পার্টিকুলার দিয়ে দেওয়ার জন্য, সিগনেচার দেওয়ার জন্য। তো দিজ আর দ্য থিংস, এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এইভাবে আবিষ্কৃত হয়। আর অ্যালেক্স জেফ্রিস, ওকে, হি থট যে উনি এই হিউম্যান ডিএনএ তে এই যে ভ্যারিয়েশনটা আছে মিনি স্যাটেলাইটস এর মধ্যে, এটা ইউজ করতে পারেন টু জেনারেট দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? কারণ there are many mini satellites, it's not that একটা সিঙ্গেল মিনি স্যাটেলাইট আছে, আমাদের প্রচুর, প্রত্যেকটার ট্যান্ডেম রিপিটেড ভ্যারিয়েবল নাম্বার আছে। আবার বলছি যে আমাদের ডিএনএ তে প্রচুর মিনি স্যাটেলাইটস আছে এবং প্রত্যেকটা ট্যান্ডেম রিপিটেড একটা ভ্যারিয়েবল নাম্বার আছে। তো এটাকে আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি টু জেনারেট আ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? আর যদি আইডেন্টিক্যাল টুইন না হয়, মানে মনোজাইগোটিক টুইনস না হয়, তাহলে দুজনের সেম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কখনোই হতে পারে না। ঠিক আছে? আর এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে তুমি জন্মেছো এবং সারা জীবন এটা তোমার থাকবে। এবার আমরা টেকনিকটা একটু দেখে নিই, যে টেকনিকটা আমি তোমাদের পড়িয়েছি, তোমরা প্রত্যেকেই পারবে। প্রথম স্টেপ হচ্ছে এক্সট্রাক্ট দ্য ডিএনএ ফ্রম আ স্যাম্পল অফ হিউম্যান মেটেরিয়াল, ইউজুয়ালি ব্লাড। কালকে বলেওছিলাম ক্রাইম সিনের ব্লাডটার যে ডিএনএ সেটাকে আমরা অ্যাম্পলিফাই করেছিলাম বাই আরএপিডি। হ্যাঁ, বাই আরএপিডি আমরা অ্যাম্পলিফাই করেছিলাম, র্যান্ডামলি অ্যাম্পলিফাইড পলিমরফিক ডিএনএ, কারণ ক্রাইম সিনে খুব অল্প ব্লাড পাওয়া গিয়েছিল। ওকে, গলা ব্যথা হয়ে যাচ্ছে, খুব অল্প ব্লাড পাওয়া গিয়েছিল, তাই ক্রাইম সিনের ব্লাডটাকে আর এই ডিএনএটাকে আমরা অ্যাম্পলিফাই করেছিলাম। আর আদারওয়াইজ কি করছি না, সুপর্ণার থেকে ব্লাড নিয়ে নিলাম, নিয়ে সেখান থেকে ডিএনএ আইসোলেট করলাম। সুপর্ণা অবভিয়াসলি একজন মার্ডার সাসপেক্ট, দেখেই সুপর্ণাকে মনে হয় বেশ মার্ডার করতে পারে আর কি। সুপর্ণা, তুমি গলা, আমাকে তো মেরে ফেলবে কেউ আমি যদি কাউকে মারতে যাই। হ্যাঁ স্যার, এটা ঠিকই বলেছেন, সুপর্ণা দেখতে এরকম মনে হয়। এই তুই মার খাবি আমার কাছে। এই তো এইটাই হচ্ছে, দেখলেন স্যার, বলে দিলেন তো, দেখলেন, এইটাই হচ্ছে কি অ্যাগ্রেশন। বুঝতে পেরেছো? চেহারার উপর ভিত্তি করে কিচ্ছু হয় না স্যার। ক্যাপাসিটি তো থাকা দরকার কাউকে মারার, আমি কিভাবে মারবো? একদমই না। তোমাদের কি আমাকে দেখে মনে হয় যে আমি তোমাদের সবাইকে পাঞ্জায় হারিয়ে দিতে পারি? কিন্তু হারিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, তো দেখলাম তো ফিস্টে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। ওটা মনে হয় দেখে, বা তাহলে খুব ভালো কথা। ঠিক আছে, ওই রকম ব্যাপারটা নয় যে বিয়ের ওপর, যাই হোক, মানে শুধু কতটা তুমি চেহারা বড় তার উপর নির্ভর করছে তোমার গায়ে কতটা জোর আছে, একদমই নয়। তাহলে চাইনিজ ফাইটার্সরা এত ভালো ফাইটার হতে পারত না। অ্যাটলিস্ট তোমরা ব্রুস লি, হিটম্যান, জ্যাকি চ্যান এদের সিনেমা তো দেখেছো, তাহলেও হবে। তো যাই হোক, এবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে সুপর্ণার ব্লাড থেকে তাহলে র্যান্ডামলি অ্যাম্পলিফাইড পলিমরফিক ডিএনএ, এইটা কিন্তু একটা টেকনিক, যদিও তোমাদের সিলেবাসে নেই আরএপিডি, স্টিল আমি বলবো এন্ট্রান্স তো দিতে হবে। তাহলে এইটা একটু খেয়াল রেখো যে আমরা যদি একটা ডিএনএ কে, আননোন ডিএনএ কে অ্যাম্পলিফাই করতে চাই, আমি জানি না ডিএনএটা কিসে পেয়েছি, একটা স্যাম্পল থেকে আইসোলেট করেছি, আই এম নট ভেরি শিওর স্যাম্পলটা কিসে, তখন আমরা এই টেকনিকটা ইউজ করি, র্যান্ডামলি অ্যাম্পলিফাইড পলিমরফিক ডিএনএ। এবং এই র্যান্ডম অ্যাম্পলিফিকেশন কিভাবে হয়? ইউজিং র্যান্ডম প্রাইমার্স।
5 to 6 বেস পেয়ার্স এর প্রাইমার্স আমরা তৈরি করে দেবো র্যান্ডম, সেগুলো বিভিন্ন জায়গায় ডিএনএ এর উপর দিয়ে বাইন্ড করবে এবং সেই প্রাইমার থেকে পিসিআর হবে এবং ডিএনএটা অ্যামপ্লিফাইড হয়ে যাবে। ওকে, র্যান্ডমলি অ্যামপ্লিফাইড পলিমরফিক ডিএনএ মানে যখন আমি জানি না যে স্যাম্পলটা কিসের এবং আমি তাও ডিএনএটাকে অ্যামপ্লিফাই করতে চাই, তখন আমি ডিএনএটাকে আইসোলেট করে তাতে র্যান্ডম প্রাইমার্স অর 5 to 6 বেস পেয়ার যে র্যান্ডমলি বাইন্ড করছে at different sites within the DNA. Then what do? You run a PCR reaction and then that DNA gets amplified. RAPT ব্যাপারটা ক্লিয়ার হলো তো? কারোর কোনো ডাউট থাকলে বলো। নেই? গুড, হ্যাঁ বলো। না স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জিনিসটা আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য করব সেটাকে আমরা বলছি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। দিস ইজ অ্যাবসলিউটলি সিমিলার টু সাদার্ন ব্লট। ঠিক আছে, কি করছি? প্রথমে হচ্ছে গিয়ে আমরা ডিএনএটাকে এক্সট্রাক্ট করলাম, ইউজুয়ালি ব্লাড থেকে করি কারণ ব্লাডটা টানা খুব সোজা। আর আমাদের বিভাস দাও আছে, এই তো কলেজ খুললেই তো আমাদের প্রচুর মলিকুলার বায়োলজি প্র্যাকটিক্যাল, তো সুপর্ণার থেকে বিভাস দা ব্লাড নিয়ে করে দেবে। মানে সুপর্ণার ব্লাড তো লাগবেই কারণ আর তো কোনো মেয়ে নেই তো তোমাদের ব্যাচে। একটা মেয়ের রক্ত আর একটা ছেলের রক্ত মানে 7টা প্র্যাকটিক্যালের জন্য 7বার 7টা ছেলে রক্ত দেবে আর 7বারই সুপর্ণাকে দিতে হবে মেয়ে হিসেবে। এটা তো আনফরচুনেট, কিন্তু কিছু করার নেই, আমাদের তো প্র্যাকটিক্যাল করতে হবে। ফলে হ্যাঁ হ্যাঁ আরে বাক্যাল হবে ডিএনএ আইসোলেট করা বা কিছুতেই ওই সব বাক্যাল স্মিয়ার থেকে ডিএনএ আইসোলেট হয় না। ওতে তুমি যা ডিএনএ বেরোবে তার থেকে বেশি ইমপিউরিটি বেরোয়। একসময় আমার কাজই ছিল রোজ সকালবেলায় শিশু মঙ্গল হাসপাতালে গিয়ে বাক্যাল ক্যান্সারের পেশেন্টদের বাক্যাল স্মিয়ার নেওয়া, তার থেকে ডিএনএ আইসোলেট করা আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে কিনা দেখা। তো ওতে যে ডিএনএ বেরোয় তার থেকে কন্টামিনেশন বেরোয় বেশি, ওটা হবে না, রক্তই নেওয়া হবে তোমার থেকে। কারণ এই কম্প্যারিজনটা আমাদের সব এক্সপেরিমেন্টে কিন্তু কম্প্যারিজন আছে যে মেল ফিমেলের মধ্যে, কারণ তোমরা জানো যে প্রোফাইলস গুলো একটু আলাদা হয়। এনিওয়ে, যেটা আমরা চলে আসি, তো সুপর্ণা দেবে, তাতে কোনো অসুবিধা নেই সুপর্ণার দিতে। সুপর্ণা ইজ আ ব্রেভ গার্ল। যেটা ব্যাপার হচ্ছে যে এর পরে হচ্ছে যে আইসোলেট করলাম আমি ডিএনএটা, তারপর আমি মলিকিউলার সিজার্স মানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটাকে কাটলাম। ঠিক আছে, যে কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। This resulted in thousands pieces of DNA with a variety of different lengths. খুব important second point. Molecular scissors called restriction enzymes were used to cut the DNA. This resulted in thousands of pieces of DNA with variety of different lengths. Restriction fragment length polymorphism. Length পলিমরফিজম, তাহলে আমরা ডিফারেন্ট লেংথস এর রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট পাচ্ছি। এবং যেহেতু শুভঙ্করের 100টা ভিএনটিআর আছে, কথা বলছি, সুবর্ণার 95টা আছে, তাই জন্য এই রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টের লেংথ গুলো কিন্তু আলাদা হবে। এন্ড দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু আ সিঙ্গল মিনি স্যাটেলাইট। শুভঙ্করের 100টা আছে আর সুবর্ণার 95টা আছে, এরকম কত মিনি স্যাটেলাইটস আছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে শুভঙ্করের আলাদা, সুবর্ণার আলাদা। এবার এই প্রত্যেকটা এতটা ডিএনএ তে যখন ডিফারেন্স আছে, তখন যদি আমি একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি, তো উই গেট ডিফারেন্ট ফ্র্যাগমেন্টস অফ ডিফারেন্ট লেংথস। এই যে লেংথটা যে আলাদা হওয়া না, এই আলাদা হওয়া ব্যাপারটাকেই আমরা পলিমরফিজম বলে থাকি। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট যেটা আমরা পেলাম বাই কাটিং উইথ রেস্ট্রিকশন এনজাইম, সেটা লেংথের পলিমরফিজম, মানে সেটার লেংথ গুলো আলাদা হওয়া। এই ব্যাপারটাকেই কিন্তু আমরা বলে থাকি গিয়ে হচ্ছে তোমার রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। পলিমরফিজম মানে আলাদা হওয়া। RFLP, এটাও তোমাদের সিলেবাসে নেই সেইভাবে, কিন্তু স্টিল পড়াটা দরকার। তারপর কি করছি, ডিএনএটাকে আমরা সেপারেট করে নিচ্ছি 11 জেলে চালিয়ে। হ্যাঁ, একটা এলামাইট জেলে আমরা ডিএনএ চালাই না, খুব স্মল আরএনএ হলে সেটা একটা এলামাইটে চালাবো, ডিএনএটা আমরা 11 জেলেই চালাবো। এবং তারপরে কি করবো, আমরা ডিনেচার করে দেবো 11 জেলটাকে এনএইচ বা কিছু দিয়ে ট্রিট করবো। এটা হয়ে যাওয়ার পর আমি কি করছি না, ডিএনএটাকে এবারে
অ্যাগারোস জেল খুব ফ্র্যাজাইল, সহজেই ভেঙে যায়। তোমরা দেখোই সেই একটা অ্যাগারোস বা অ্যাক্রাইলামাইড সেই বহু কষ্টে আমি তুলে তুলে রাখি, তো এতটাই ফ্র্যাজাইল। তাই জন্য ওটাকে রোবাস্ট একটা কিছুতে কিন্তু দিতে হবে, কারণ একটা মানুষকে ফাঁসি দেওয়াটা মানে সুপর্ণাকে তুমি ফাঁসিতে ঝোলাবে সে খুন করেছে বলে, তার জন্য কিন্তু তোমার এভিডেন্স দরকার, তাই তো? এভিডেন্স দরকার বা দয়াকে দরকার। তো যেহেতু আমাদের দয়া নেই, তাহলে আমাদের এভিডেন্সই কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা ট্রান্সফার করে দিলাম নাইলন মেমব্রেনে। এবং নাইলন, এই টেকনিকটা তোমরা জানোই। এবং নাইলন মেমব্রেনে ট্রান্সফার করে দেওয়ার পর এই যে দেখো ব্লাড নেওয়া হয়েছে, ডিএনএ আইসোলেট করা হয়েছে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়েছে, জেলে চালানো হয়েছে। লং ফ্র্যাগমেন্টস গুলো উপরে, শর্ট ফ্র্যাগমেন্টস গুলো নিচে। হ্যাঁ, এইবারে এবং ইউজুয়ালি কিন্তু অনেক, তোমরা বলবে স্যার এটাকে তো একটা স্মিয়ার, মানে এটা কি একটা কোনো ব্যান্ড? না, এইরকমই দেখা যায়, প্রচুর ব্যান্ডস পাবে, কারণ একটা অত বড় জেনোমিক ডিএনএ, তো সেটাকে যখন তোমরা কাটছো, বা ইভেন জেনোমিক ডিএনএ থেকে যদি তুমি স্যাটেলাইট ডিএনএ আলাদাও করে নাও, সেটাকেও কাটে, ইটস আ ভেরি বিগ ডিএনএ, তাহলে তুমি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট দিয়ে কাটলেও তো অনেক স্মল ব্যান্ডস পাবে। ট্রান্সফার করে দিলে মেমব্রেনে, তারপর কি করলে তুমি প্রোব দিয়ে জিনিসটাকে ইনকিউবেট করলে, প্রোব দিয়ে ইনকিউবেট করলে, হ্যাঁ, ওই রেডিওঅ্যাক্টিভ প্রোব দিয়ে। এবং ফাইনালি তুমি যখন সেটাকে অটো রেডিওগ্রাম বা এক্সরে প্লেটে এক্সপোজ করলে, তখন ইউ গেট আ প্যাটার্ন লাইক দিস। এই যে সিমিলারলি নাইলন মেমব্রেন ওয়াজ ইনকিউবেটেড উইথ রেডিওঅ্যাক্টিভ প্রোবস। ঠিক আছে, এই প্রোব গুলো কি ইউজ করা হয়? বেসিক্যালি তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় কি ধরনের প্রোব ব্যবহার করা হয়? Probes are small fragments of mini satellites DNA tagged with radioactive phosphorus। মানে ওই যে মিনি স্যাটেলাইট ডিএনএ তুমি ধরতে চাইছো, যেটার পলিমরফিজমটা তুমি দেখতে চাইছো, ওই যে মিনি স্যাটেলাইট ডিএনএ যেটার পলিমরফিজমটা তুমি ধরতে চাইছো, প্রোবগুলো ওই মিনি স্যাটেলাইট ডিএনএরই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা হয়, যেটা রেডিওঅ্যাক্টিভলি ট্যাগ থাকে। আবার বলছি, প্রোবগুলো ওই মিনি স্যাটেলাইট ডিএনএরই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হয়, যেটা রেডিওঅ্যাক্টিভলি ট্যাগ থাকে। ঠিক আছে, তো এরা স্পেসিফিক্যালি ওই মিনি স্যাটেলাইটস যেগুলো আছে জিনোমে এবং জেলের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সাথেই কিন্তু বাইন্ড করবে। তারপরে নাইলন মেমব্রেনটাকে আমরা এক্সরে ফিল্মে এক্সপোজ করব। তাহলে when exposed to the radioactivity, a pattern of more than 30 dark bands appeared on the film where labeled DNA was। 30টা ব্যান্ড, ভাবো আমরা ওইটুকু একটা মেমব্রেন বা জেলে যদি 30টা ব্যান্ড থাকে, খুব পরপর হবে। দিস প্যাটার্ন ইজ দ্য ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু এই 30টা ব্যান্ড নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নির্দিষ্ট হবে। সুপর্ণার জন্য এক ধরনের হবে, শুভঙ্করের জন্য এক ধরনের হবে। ঠিক আছে, মানে এটা 30টাটা কোনো স্যাক্রিফাইস ফিগার নয়, জাস্ট দেখা গেছে একজনের। When exposed to the radioactivity, a pattern of more than 30 dark bands appear on the film where the labeled DNA was. This pattern was DNA fingerprint. This pattern was the DNA fingerprint. To compare two or more different DNA fingerprints, the DNA samples were run side by side on the same electrophoresis chain. মানে ধরো আমি যদি সুপর্ণা শুভঙ্কর দুজনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কম্পেয়ার করতে চাই, তাহলে এইখানে আমি সুপর্ণারটা চালালাম, কার্সারটাকে ফলো করবে, এবং পাশের লেনে আমি শুভঙ্করেরটা চালাবো। ঠিক আছে, এই দুটো চালালে তারপরে সিমিলারলি নাইলন মেমব্রেনে ট্রান্সফার করলাম, রেডিওঅ্যাক্টিভ প্রোব দিয়ে ইনকিউবেট করলাম, তখন এখানে ধরো আমি এইটা শুভঙ্করেরটা পাচ্ছি, এই পাশে আমি একটা সুপর্ণার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন পাবো। তাহলে এই যে রেস্ট্রিকশন ডাইজেশনের থেকে শুরু করে এই পুরো স্টেপ যেটা, সেটাকে বলে আরএফএলপি বা রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম, বিকজ দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য length of the restriction fragments between Suparna and Shubhankar. Okay, so any doubt, any question till now you can ask. তারপর আমরা নেক্সট ক্লাস চলে না স্যার ক্লিয়ার আছে। ক্লিয়ার তো? ইলেকট্রোফোরেসিস করে ওখানে যে ফ্র্যাগমেন্টস গুলো দেখা যায় সঙ্গে সঙ্গে, মানে ওখানে যে দেখাচ্ছে লং ডিএনএ ফ্র্যাগমেন্ট, শর্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট দেখা যায় না, ডিএনএ গুলো দেখা যাওয়ার জন্য তো তোমাকে সেটা ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করতে হবে, কিন্তু তুমি যেহেতু ওটাকে মেমব্রেনে ট্রান্সফার করবে, তুমি ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করবে না। ওকে, তো এখানে ওটা এইভাবে দেখা যায় না, মানে
এটা তুমি ডুপ্লিকেটে চালাবে। আমি তোমাকে ব্যাপারটা বলছি। যখন রিয়েল এক্সপেরিমেন্ট করা হয় দুটো দুটো জেল চালানো হয়। একটা 11 জেল চালানো হবে, যে 11 জেল থেকে তুমি আর কি ডিএনএটা মেমব্রেনে ট্রান্সফার করবে, সেই জেলটাকে তুমি স্টেন করবে না। পাশের যে 11 জেলটা চালাবে তাতেও তুমি ওই ডিএনএই কিছুটা লোড করবে, যার মানে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টেড ডিএনএ বা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিটেড ডিএনএ। একটা জেল চালালে যেটাকে তুমি আহ, আর কি এই পারপাসে দুটো, এই যে টোটাল রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টেড ডিএনএ এটাকে তুমি দুটো জেলে চালাবে। একটা জেল হচ্ছে যেটা থেকে তুমি নাইলন মেমব্রেনে ট্রান্সফার করবে, আর অন্য জেলটা হচ্ছে যেটাকে তুমি স্টেন করে দেখবে ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে। যেটাকে তুমি নাইলন মেমব্রেনে ট্রান্সফার করবে সেটাকে স্টেন করা হয় না। কেন বলো তো দ্বিতীয় জেলটা চালানো হচ্ছে? কারণ তোমাকে তো এটা দেখতে হবে যে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট ডাইজেশনটা প্রপারলি হয়েছে, রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশনটা। তো তুমি সেটা দেখবে কি করে? তাহলে তোমার পাশে একটা জেল চালাতেই হচ্ছে যেটাকে তুমি ইটিবিআর দিয়ে স্টেন করছো, করে তখন তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফ্র্যাগমেন্টস দেখা যাচ্ছে। আর আরেকটা যে জেল, যে জেলের থেকে তুমি নাইলন মেমব্রেনে ট্রান্সফার করলে, ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেই জেলটাকেও আবার তুমি ইটিবিআর দিয়ে স্টেন করবে, এইটা দেখার জন্য যে ট্রান্সফারটা ঠিকঠাক হয়েছে কিনা, জেলের মধ্যে কিছু থেকে তো যায়নি। বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো সৌরদীপ? ডাউট থাকলে বলো। রিয়েল এক্সপেরিমেন্ট বুঝতে যখন পেরেছি। করা হয় তখন এইভাবে করা হয়। এটা স্কিম্যাটিক্যালি বলা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি যে তুমি জেলটা ট্রান্সফার করার পর জেলটাকে স্টেন করে দেখবে যে কোনো ফ্র্যাগমেন্টস আছে কি। ক্লিয়ার হলো তো সৌরদীপ? ডাউট নেই তো কিভাবে করা হয়? বুঝতে কোনো, পেরেছি। কারণ এগুলো তো বড় বড় বই পড়ে কোনো লাভ নেই। এগুলো তো তুমি যদি ইভেন স্লাইড গুলো পড়ে নাও আর আমি যেটা বোঝালাম সেটা বুঝিয়ে নাও লাস্ট 3টে ক্লাসে, তাহলে তাতেই হয়ে যাবে। তোমাকে যদি এটাও লেখা হয় যে হাউ ডু ইউ জেনারেট আ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, তো তুমি এইটা ছবিটা এঁকে দিলে ইউ গেট ফুল মার্কস, বা তুমি স্টেপস গুলো লিখে দিলে ইউ গেট ফুল মার্কস, 2 এ 2 বা 3 এ 3। আচ্ছা, এরপরে আমি যেটা যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে এক পাতার মধ্যে লিখতে হবে এবং অ্যাপ্লিকেশনস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং লিখতে হবে। অ্যাজ সাচ তোমাদের সিলেবাসে দেয়া নেই, কিন্তু স্টিল তোমাদের এটা অ্যাসাইনমেন্ট। তোমাদের কবে এর মধ্যে কোনো পরীক্ষা টরীক্ষা আছে? এখন নাই, 30 তারিখ আছে, 29 তারিখ। 29 তারিখ? আজকে তো 15 তারিখ, তাহলে এক সপ্তাহ। 27 তারিখ আছে, আচ্ছা 27 তারিখ পরীক্ষা। আমি 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 বলি একটা কথা, এক ও হ্যাঁ। সপ্তাহ, এক সপ্তাহ নিয়ে নাও। আরে এক পাতা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর অ্যাপ্লিকেশন লিখতে এক সপ্তাহের বেশি লাগবে? না লাগবে না না। স্যার, হয়ে যাবে 2 দিন না না, না হয়ে না, যাবে স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে অ্যাপ্লিকেশন যদিও তোমাদের নেই, স্টিল আমি বলে দিচ্ছি। দেখো, ব্লাড রিলেশন, তাহলে এবার একটু তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা উত্তর দাও। হ্যাঁ, যদি আমি দুই বরুণ ধাওয়ান বা দুই সলমান খানের থেকে ব্লাড স্যাম্পলস নিই এবং ফিঙ্গারপ্রিন্ট রেডি করি, তাহলে কতটা সিমিলারিটি কতটা ডিসিমিলারিটি থাকবে? ব্যান্ড প্যাটার্ন কি সেম, মধ্যে কতটা সিমিলারিটি কতটা ডিসিমিলারিটি থাকবে? আরেকবার বলুন, 2 কাদের কাদের মতো নেই? দুজন আইডেন্টিক্যাল টুইনের থেকে নিলাম, তাহলে 100% হবে, 100% সিমিলার। সিমিলারিটি থাকবে, মানে দুজনের এই যে ব্যান্ডের প্যাটার্নটা পুরোপুরি এক হবে দুজনের। হ্যালো। নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ এটা অফ হয়েছে। আর মিউট করা। স্যার, নেট পেয়েছে। কল এসেছে বোধহয়, আগে থেকে কল এসেছিল। না, নেটওয়ার্ক ডিস্টার্ব। ভয়েস মেসেজ পাঠিয়েছে স্যার। আচ্ছা, সব লিভ কর স্যার, 2 মিনিট পর আমার একটু লিঙ্ক দেবে।
হুম হ্যাঁ তো লিভ হয়ে গেছে নাকি, তারা লিভ কর। হুম হুম